হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো চলে এসেছি আজকে আরও একটা ঘোরার জায়গায়। শীতকাল মানে ঘোরা, আর এই ঘোরার কিন্তু মানে আমাদের অন্ত নেই। টানা ঘোরাঘুরি চলছে, প্রচুর এনার্জি হয় শরীরে। হ্যাঁ, এই ঘোরাঘুরি চলছে, তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওগুলো কেমন লাগে জানিও। তো এইরকমই আরও একটা একদিনের ঘোরা, খুব কাছেও বলবো না, কিন্তু কলকাতা থেকে কাছেই বলা যায়, সেরকম একদিনের ঘোরা। বহু দর্শনীয় স্থান, মন্দির নগরী, বাংলার যেটাকে বলে মন্দির নগরী। সেই মন্দির নগরীতে চলে এসেছি। কোথায়? খান্তপুরীর 3 মেয়ে থাকেন তারা কালনায়, উনুনে দেন কাপড় শুকাতে, হাঁড়ি রাখে আলনায়। চলে এসেছি আজকে অম্বিকা কালনায়। তো চলো, বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক। দেখাবো তোমাদের সঙ্গে কি কি দেখছি, সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাওড়া থেকে সকাল ৮টার হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম অম্বিকা কালনা। অম্বিকা কালনায় কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর স্পট আছে, যেগুলো দেখতে তোমাদের খুব বেশি সময় হয়তো লাগবে না, কিন্তু মন্দির বলে আমরা বলবো সকাল সকাল চলে যেও, তাহলে তোমরা ৩-৪ ঘন্টার মধ্যেই পুরো অম্বিকার সব দর্শনীয় স্থানগুলো দেখে নিতে পারবে। আর একটা টোটো রিজার্ভ করে নিলে কিন্তু আরো ভালোভাবে দেখতে পারবে। কিন্তু চাইলে তোমরা টোটো ভেঙে ভেঙেও যেতে পারো। ট্রেন থেকে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ওভারব্রিজকে ফাঁকা অফ বলে লাইন টপকে আমরা চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা যাচ্ছি। টিকিট তো কাউন্টার দিয়ে টিকিট কাউন্টার দিয়ে বেরোবো বেসিক্যালি। ওখানে টোটো দাঁড়িয়ে যায়। তো এখন যাবো, টোটোতে উঠবো, সমস্ত দর্শনীয় স্থান দেখবো। যা যা এখানে আছে ভালো সেগুলো তো বটেই, তার সাথে আরও কিছু আমরা অ্যাড করেছি বিভিন্ন সোর্স থেকে, সেগুলো সব দেখবো। তাদের ইতিহাসের গল্প তোমার সাথে হবে, অনেক আড্ডা মজা হবে। তো চলো ঝটপট করে ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম গন্তব্য সিদ্ধেশ্বরী কালী মন্দির। এটি মা অম্বিকার প্রধান পীঠস্থান। বর্তমান মন্দিরটি ১৭৪০ বা ৪১ সালে বর্ধমানের রাজা চিত্রসেন রায় নির্মাণ করান। আমরা টেরাকোটার কাজ, আমি আগের দিনে তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, যেটা বৈদ্যপুর, ওই যে দেখো ওই সেই শিবলিঙ্গ, ওই স্ট্রাকচারের কাজ, এই টেরাকোটা, এটাকে নিয়ে বলেছিলাম বর্ধমানের চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। বর্ধমান, বৈদ্যপুর, হুগলি থেকে কালনা, বর্ধমান জেলার মধ্যে পড়ছে। তো সেটা কিন্তু দারুণ কাজ। আর টেরাকোটা কিন্তু এই চিরাচরিত ইটের রং নয়, দেখতে পাচ্ছি লাল রঙের কিন্তু রং করা হয়েছে, খুব সুন্দরভাবে মেরামত করে রাখা হয়েছে। পুরোনো মন্দিরগুলো কিন্তু অবহেলা বা ধ্বংসস্তূপ না, খুব দারুণভাবে মেনটেন, দারুণ লাগছে জায়গাটা এসে ভাই। শান্তিতে মনটা ভরে যাচ্ছে। দেখো ঢোকার মুখেই দুজন সিংহ কিন্তু দুয়ারে প্রধানতন্ত্রের সামনে আহ্বান জানাচ্ছে। মা অম্বিকা বা অম্বিকেশ্বরী দেবীকে কেন্দ্র করেই পূর্ব বর্ধমানের এই শহরের নাম হয়েছিল অম্বিকা কালনা। দেখতে পাচ্ছি এখানে শিবলিঙ্গ, এখানে 4টে শিব মন্দির আছে। তো সেখানে কিন্তু শিব মহারাজ অবস্থান করছেন। 4টে শিবলিঙ্গ, কোনোটাতে কালো রঙের, যেটা কিন্তু অ্যাকচুয়ালি কালো রঙের শিব মন্দির আমরা জানি। কালো রঙের শিবলিঙ্গ কিন্তু রুদ্রের প্রতীক, আর সাদা শিবলিঙ্গ কিন্তু সদাশিবের প্রতীক। রূপী কালো শিবলিঙ্গ অবস্থান করছে। এবং উপরে দেখতে পাচ্ছি এখানে মন্দিরের উপরে ডিজাইন করা আছে, একটা মহাদেবের ছবি আছে, তার উপরে কিন্তু মহাদেবের খোদাই করা, দেওয়ালের মধ্যে খোদাই করা মহাদেবের খোদাই করা বা বলতে পারি এরকম বানানো আছে মহাদেব। এখানে কিন্তু দুজনে জাস্ট দাঁড়িয়ে ডেকোরেশনের জন্য জাস্ট সুন্দর করে ভালো। আর এখানে যদি আমি দেখাই, এই মন্দিরে কিন্তু খুব সুন্দর করে কাজ করা, দারুণ কাজ করা। মানে দেখতে পাচ্ছ মন্দিরের গাত্রবর্ণের সঙ্গে কিন্তু কাজের যে ব্রাউন কালার বা এই খয়েরি কালার, সেটার সঙ্গে কিন্তু এই হলুদ বর্ণের যে গাত্রবর্ণ খুব সুন্দর যাচ্ছে। ওই 3টে মন্দির কিন্তু আটচালা মন্দির, এবং এটা কিন্তু একটা নর্মাল মন্দির, ঘরের মতন সাধারণ চাল বিশিষ্ট, কিন্তু এটা কিন্তু আটচালা মন্দির। এই যে এই 3টে শিব মন্দির। আর দেখো কি সুন্দর এই গায়ের কাজগুলো কিন্তু দারুণ। এখানে দেখতে পাচ্ছি এই মন্দিরটা গায়ে কিন্তু একটা বয়সের ছাপ আছে, যদিও সেটা কিন্তু কখনো ধ্বংসস্তূপ আমি আগের দিনের ভিডিওতে দেখেছি, বা এর আগেও ভিডিও করার আগে আমি প্রচুর জায়গায় ঘুরে বেড়াতাম, সেখানে কিন্তু বিভিন্ন মন্দিরগুলো হয়তো অবহেলায় পড়ে আছে, বয়সের ছাপ পড়েছে। এখানে কিন্তু সেটা পড়েছে, কিন্তু সেটা কিন্তু ধ্বংসস্তূপ নয়, বা একদম ভেঙে গেছে বা ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অবহেলা, সেরকমটা কিন্তু নয়। বরং এরকম কিছু কিছু জায়গা কিন্তু একদম পরিপাটি বা একদম মেরামতের থেকে কিন্তু এরকম কিছু কিছু অংশ ভাঙা, কিছু কিছু এরকম এই পুরোনো নিদর্শন কিন্তু ভালো লাগে। তারা কিন্তু তাদের বয়সের ছাপ এবং ঐতিহাসিক তাৎপর্যটা বোঝা যায়, এবং তাদের এই পৌরণত্বটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায়। দেখো দেওয়ালের গাগুলো দেখো, জাস্ট প্রতিটা ছোঁয়ায় ইতিহাস, প্রতিটা পরতে যেন একটা করে নতুন গল্প লেগে, দারুণ, জাস্ট খুব এটি বাংলার ঐতিহ্যবাহী জোড় বাংলা স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। মন্দিরে সংরক্ষিত দেবী মূর্তিটি একটি মাত্র নিম কাঠের গুঁড়ি থেকে খোদাই করা। ২০২৫ সালে দাঁড়িয়েও মা অম্বিকা এই প্রাচীন নগরীর প্রধান রক্ষাকর্ত্রী এবং আধ্যাত্মিক চেতনার প্রতীক হিসেবে বিরাজ করছেন। মূল মন্দিরের পাশে আছে আরো 4টি শিব মন্দির। এনাকে বলা হয় ছোট মা। ছোট মার মন্দিরে যাচ্ছি। ছোটো মায়ের কাছে।
দারুণ কিন্তু মানে ভিতর মন্দির চত্বরে আসার পর থেকে মানে টোটো থেকে নামার পর থেকে কিন্তু মনটা একটা আলাদা ভক্তি দিয়ে যায় না কেন, একটা আলাদা হয়তো স্পিরিট আছে, আলাদা একটা হয়তো ভক্তি ভাব আছে। মানে বিশ্বাস ভক্তির সঙ্গে যখন ইতিহাস মিশে যায় এবং তার সঙ্গে যখন আবেগ জড়িয়ে যায় না, এটা এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। আর সেটাই কিন্তু এখানে হয়েছে, মানে লিটারালি জাস্ট এই দিক দিয়ে মন্দিরে যাওয়া যাবে। দাদা ইতিহাস মন বলছো দিয়ে ইতিহাসে দেখা আসার জন্য তো চলো দেখা আছে। ওদিকে কিন্তু কিছু নেই, ও যাচ্ছে, ও দেখেছে বলে। লেখা আছে প্রতিষ্ঠাতা বুদ্ধনাথ বাবা। তো চলো ছোটো মার দর্শন, ভেতরে কিন্তু বুদ্ধনাথ বাবা বসে আছে। এখানে কিন্তু এই নীলগাত্র বর্ণের চতুর্ভুজা, এক হাতে খড়গ। তো আমরা এসে গেছি একদম একটুখানি হেঁটেই অনন্ত বাসুদেব বাসুদেব মন্দিরে। মন্দিরটি তার অপূর্ব পোড়ামাটির টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। এটি বর্ধমান রাজাদের দ্বারা নির্মিত এবং শহরের অন্যতম প্রধান আকর্ষণ। বর্ধমানের রাজা তিলকচাঁদের পিতামহী রানী চন্দ্রিকা দেবীর নির্দেশে এই মন্দিরটি 1754 সালে নির্মিত হয়েছিল। মন্দিরটি 8 চালার এবং এখানে কিন্তু দুটো চালা একসাথে যুক্ত আছে। একটি বারান্দা ও 3টি খিলানপথ রয়েছে। মন্দিরের চূড়াটি অষ্টকোণাকার। মন্দিরের গর্ভগৃহে কষ্টি পাথরের তৈরি প্রায় 4 ফুট উঁচু বাসুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ দেবের মূর্তিও এখানে পূজিত হয়। মন্দিরটি সকালে 6টা থেকে 8টা অবধি খোলা থাকে, মাঝে 12:30 থেকে 4টে অবধি বন্ধ থাকে। মন্দিরের দেয়ালে রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য পোড়ামাটির ফলকে খোদাই করা আছে, যেটা দেখতে অসাধারণ লাগছিল। তো এখানে হচ্ছে মাসির বাড়ি, বেসিক্যালি রথের সময় এখানেই। ঢোকার চেষ্টা করলাম ওই নীল গেটটা দিয়ে, দেখো তোমাদের দেখাতে পারি যদি। এই যে নীল গেটটা, বাকি দুটো দরজা কিন্তু এদিকেও দরজা বন্ধ, ওদিকেও দরজা বন্ধ। আমি নীল গেটটা দিয়ে ঢোকার চেষ্টা করলাম, আর ঢুকে দেখলাম অ্যাকচুয়ালি কিছু নেই। এদিকে কিছু কাঠ পড়ে আছে আর কিছু পুরোনো লোহা পড়ে আছে, বাকি পুরো ফাঁকা। তো একদম দেখতে পাই এখন কিছু নেই। রথের সময় জগন্নাথ দেব, এই যে শ্রী অনন্ত বাসুদেব মন্দির জগন্নাথ দেব কিন্তু এখানে এসে অবস্থান করেন এবং এটাই কিন্তু ওনাকে মাসির বাড়ি বলা হয়, শ্রী গুন্ডিচা মন্দির। এদিকে আমরা এখন যাব সমাজ বাড়ির দিকে। যাওয়ার পথে পড়লো এই মা কালী মন্দির। হঠাৎ করে মানে টোটোতে আস্তে আস্তে বেসিক্যালি একটা মানে মন হচ্ছিল এবং আমি হঠাৎ করে স্বপ্নাদেশ পাই এবং মা আমাকে ডেকে নিয়ে আসেন। তো আমি সাধক হিসেবে স্বপ্নাদেশ পাই। মন্দিরে, এই মন্দিরে আমি খুব ভালো করে জানি, তোমরা কেউ অনেকে আসতে নাও পারো বা ভাববে যে আসবে না। আমাদেরকেও অনেকে বারণ করেছিল, টোটালা ভাই পর্যন্ত বলছিল যখন আর কিছু নেই স্থানীয় ভাই বাজে যেতে হবে না। বাট আমার কিন্তু পার্সোনালি এখন যা দেখেছি অনেক বেশি জায়গা রয়েছে। কেন বলছি, সবসময় কিন্তু অনেক বিগ্রহ আছে, অনেক মন্দির দেখতে পাচ্ছি, রংচঙের আধুনিকতা দেখতে পাচ্ছি, সেটাই কিন্তু শেষ না, বা আলোর ঝলমলাটাই শেষ কথা নয়। এই যে ভেঙে পড়ে গেছে বা যারা আমাকে সেটা এখানকার আঞ্চলিক ভাষাটা বলছিল যে ওখানে কিছু নেই, ও পুরো মানে আমরা যেরকম বলি আর কি, যে ও কিছু নেই, পুরো মাটিতে মিশে গেছে। অ্যাকচুয়ালি মাটিতে মিশে যায়নি, মানে অ্যাকচুয়াল পুরো ধ্বংসাবশেষ। তো এটা কিন্তু আমাদের জন্য লজ্জার, এত ঐতিহাসিক, এত গর্বের একটা জিনিস, আমাদের দেশের সম্পদ, আমাদের রাজ্যের সম্পদ, সেটা কিন্তু মেনটেন হলো না এবং এইরকমভাবে ভেঙে পড়ে গেল। আজকাল এই আর্কিটেকচারের লোক আর পাওয়া যাবে না, রাজমিস্ত্রিরা সেই কাঁচামালও আর নেই। তো এবং এটা কিন্তু আমার মেরামত করা বিশাল কস্টলি ব্যাপার। তো সেটা যে মেরামত করা হলো না বা যে মেনটেন করা হলো না, এবং তার ফলে কালের নিয়মে, সময়ের সাথে, সময়ের ভারে যে অবহেলায় বা পরিচর্যার অভাবে যে ধসে গেল বা নষ্ট হয়ে গেল আমাদের সম্পদ, আমরা হারালাম, এটা কিন্তু লজ্জা। কিন্তু এর গায়ে সম্পদ হারিয়ে যেতে পারে, সেটা কিন্তু মুছে যেতে পারে, সেটা ধ্বংস হতে পারে, কিন্তু ইতিহাসই মুছতে পারে। ইতিহাসের চিহ্ন কিন্তু কখনো মোছে না, ইতিহাস ধ্বংস হয় না। তো সেই এক টুকরো ইতিহাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখো যতগুলো ইট এখানে ক্ষয়ে গেছে, যতগুলো ভাঙা ইট, খোয়া ইট, খসে পড়া পলেস্তারা, এই যে পাখির বাসা,
মানে যে একদম পুরো মেস হয়ে আছে না ব্যাপারটা। না ওটা বাদুর। বাদুর পাখি, মানে বাদুরের বাসা, আবার দেখতে পাচ্ছ ওপরটা, জাস্ট দেখো একবার। আর এই যে ভেতর, মানে ভেতরে যা হয়ে আছে, এই যে পুরো জিনিসটা খসে পড়া পলেস্তরা, এই যে চুন খসে পড়ছে, চুন সুরকি ভেঙে পড়ছে, এই যে মানে ইট, অর্ধভগ্ন ইট, এই যে ভগ্নপ্রায় অবস্থা, এটার গায়ে কিন্তু ইতিহাস লেগে আছে। এরা কিন্তু কথা বলে, অনেক না জানা গল্প, অনেক না শোনা কথা কিন্তু এরা বলে, এবং এরা কিন্তু বলে যায়, দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষ্য বহন করে সময়ের সঙ্গে তাল মিলিয়ে। এরা কিন্তু গায়ের লোমহর্ষক একটা পরিস্থিতি তৈরি করবে। তো রাতের বেলা যদি আসো ভাই, মানে ভয় ফেটে যাবে ভাই, সেই এরা ভুতুরে পরিবেশ। তো চলে এসেছি কিন্তু এখানে এক সমাজবাড়ি দেখার পর, এটা আর একটা পুরোনো সমাজবাড়ির মধ্যেই পড়ে। এটা কৃষ্ণ মন্দির, একটু শিবের এগিয়ে মন্দির ছিল। হ্যাঁ, জাস্ট 1 মিনিট ওখান থেকে, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। আমি কিন্তু ভাইয়ের সাথে কথা দেখা ছাড়াও সবসময় আমার লোকাল কনসাল্টের সাথে আমি কথা বলবো, মানে লোকাল যেখানকার চেনে, যে দাদা এখানে আর কিছু আছে, বা এখানে আশেপাশে আর কিছু দেখার মতো এরকম ইতিহাসের জিনিসপত্র, এবং তারা সব থেকে ভালো গাইড হবে। আমি তো যেরকম দেখে এসেছি আমি সেরকমই তোমাকে দেখাচ্ছি, যা দেখছি তোমাকে দেখাচ্ছি, বা বাকিরাও তাই দেখাবে। কিন্তু সবসময় লোকালদের সঙ্গে কনসাল্ট করে নেবে, সে কিন্তু তোমাকে আরও নতুন, যেমন এটা কিন্তু কোনো ভিডিও তোমাকে দেখায়ও নি, আমি জানতাম না এটা খবর, বাট হঠাৎ করে কিন্তু লোকাল লোকের সাথে কথা বলে জানতে পারলাম। তো সবসময় কথা বলবো, নতুন জায়গায় এক্সপ্লোর করতে গেলে কথা বলতে হবে। তালা দেওয়া আছে, বাট ঠাকুর দেখা যাচ্ছে। দিদি এখানে যাওয়া যাবে না? ও अच्छा अच्छा खुला व्हाट भगवान ने टनाया है हम अवतार है तो चलो हम अवतार कुछ नहीं ओ माँ তো চলো আমি মন্দিরের মধ্যে প্রবেশ করছি। মানে বাইরেটা কিন্তু সেই পুরনো হিসেবেই রাখা হয়েছে, ভেতরটা কিন্তু মেরামত করা হয়েছে। এই দেখো ভেতরটা কিন্তু মেরামত করা হয়েছে, বাইরেটা কিন্তু পুরনো, মানে স্ট্রাকচারটা ইচ্ছা করেই মেনটেন করা হয়েছে যাতে পুরনোর সেই মানে ঐতিহ্যটা, সেই ইতিহাসটা বজায় থাকে, সেই পৌরাণত্বটা বজায় থাকে। ওটা কিন্তু আর মেরামত করে বা আধুনিক করা হয়নি। আর ভেতরে দেখতে পাচ্ছি আমরা অবস্থান করছেন স্বয়ং নারায়ণ। এখানে শিবলিঙ্গ, এই যে আর এক সিংহাসনে নারায়ণ শিলা, এই দেখো কোষ্ঠীপাতনের নারায়ণ শিলা করেনি, যেটা বললাম বাইরের এই খসা ইট, এগুলো কিন্তু ইচ্ছা করে ওরা মেরামত করেনি, বা যতটুকু না করলেই নয়। এই চুন ফুনগুলো ভেঙে পড়ছিল, সেগুলোকে জাস্ট করা হয়েছে, একটু আধটু পরিষ্কারগুলোকে ঠিক করা হয়েছে, বাট ভেতরটা মেরামত করা হলে বাইরেটা করেনি। পৌরাণিকতা বজায় রাখার জন্য, ইতিহাসটাকে বজায় রাখার জন্য ওরা চেঞ্জ করেনি, আনচেঞ্জ রেখেছে। দেখলে ওই শিবের মন্দির, এটা কিন্তু স্বয়ং নারায়ণের মন্দির। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 খিলান আছে, হ্যাঁ 5টা খিলান, শান্ত নিরিবিলিতে এরকম একটা মন্দির, খুব সুন্দর লাগছে। আবার এখানেও কিন্তু একইভাবে 1 2 3 4 5টা খিলান আছে। মানে চোখ কান খোলা রাখলে কিন্তু তুমি এই শহরে কিন্তু অনেক কিছু তোমার দেখানো যায়, বিশাল আছে, দেখো জাস্ট এটা মানে কী বলবো, দারুণ। মানে আমি নবদ্বীপে এরকম 60 ফুট দেখেছিলাম, তারপর কিন্তু এটা প্রায়, হ্যাঁ টাকা দিয়ে প্রায়, এটা কিন্তু অন্তত খুব কম করে না, আমার আইডিয়া অনুযায়ী কিন্তু প্রায় 20 থেকে 22 ফুট হবে। হ্যাঁ তো আমাদের চলে এসেছি নেক্সট ডেস্টিনেশনে, মানে দাদারা ভুলে আমরা কিন্তু দর্শন পেয়ে গেছিলাম। যাই হোক, বড় এ থেকে কী বলে, বড় চৈতন্য থেকে জাস্ট মিনিট 1-1.5 মিনিটে হাঁটা পথ, ঘোড়া থেকে ঘোরা হয়, আমরা 30 সেকেন্ড টোটো করে এসেছি। আমরা অ্যাকচুয়ালি হাঁটাই পথ পুরো বৃহৎ। তো গোপালজি মন্দির, এই বৃহৎ পঞ্চমুখী রথ বলা তোমরা পড়ে নিয়েছো, চলো এবার মন্দিরে ঢোকা যাক। এই গোপাল মন্দির। দর্শনীয় স্থান এত আছে না, মানে কি সুন্দর, তুমি কালনা, আমার বাড়িতে তো নয় এত সুন্দর সেগুন কাঠেরও আলনা। চলো ফার্স্টে ঢুকেই দুটো জোড়া শিব মন্দির আছে, মানে দুটো জোড়া শিব মন্দির না, একটা জোড়া শিব মন্দির, এখানে কিন্তু ছোট্ট পুচকে শিব দেখা যাচ্ছে। অম্বিকা কালনার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এই গোপালজি মন্দিরটাও কিন্তু অন্যতম। আমাদের ভোগের ঘর হয় বা ভোগ রান্নার জায়গা হয়, হয়তো এখন বানানো হয় না, আমি জানি না এক্স্যাক্টলি এটা কি। এই 25 রত্ন মন্দির কিন্তু মানে গোটা বাংলায় কিন্তু 6খানা আছে, তার মধ্যে বাঁকুড়ায় 2টো আছে, কালনাতে 3টে আছে, আর একটা এক্স্যাক্টলি কোথায় আমি জানি না। তো গোটা বাংলায় 6টা আছে, আমি শিওর। তো এখানে যে টোটাল কালনার মধ্যে যে 3টে আছে, তার মধ্যে গোপালজি মন্দির একটা আছে, বাকি 2টো মন্দিরের মধ্যে কিন্তু রাজবাড়ি কমপ্লেক্স আছে এক্স্যাক্টলি। তো সেগুলো তোমার সঙ্গে দেখবো, শেয়ার করবো, তোমার সঙ্গে দেখবো না, আমি দেখবো আমি নিজের সঙ্গেই, মানে আমার পার্টনারের সাথে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই মন্দিরটি 1766 সালে বর্ধমানের রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে শ্রীকৃষ্ণচন্দ্র বর্মন প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দেখলাম ত্রিখিলান বিশিষ্ট বাইরেটা কিন্তু স্ট্রাকচার, 3টে খিলান আছে এবং মাঝখানে কিন্তু গর্ভগৃহ। তো আবার ভেতরে ঢুকলে কিন্তু আবার এই একই এইখানে এইরকম স্ট্রাকচার কিন্তু আমি প্রচুর দেখেছিলাম মামাবাড়ি বীরভূমে, মামাবাড়িতে দেখেছিলাম বীরভূমে, বাঁকুড়ায় একবার ছোটোবেলায় গেছিলাম যেটুকু মনে আছে দেখেছিলাম। এখানে কিন্তু প্রচুর আছে, মানে বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে কিন্তু এইরকম স্ট্রাকচার দেখা যায়। মন্দিরের ভেতরে আবার একটা মন্দির, মানে গর্ভগৃহ
ত্রিখিলান বা 5 খিলানের যে গর্ভগৃহ হয় মন্দির, তার ভেতর আরও একটা দেখো এই ত্রিখিলানের মন্দির, টেরাকোটার কাজ। এখানে কিন্তু একদম ভেঙে গেছে, বাট এগুলোকে আমি মনে করি মেরামত খুব বেশি করার প্রয়োজন নেই। একটু যেটুকু না করলেই নয়, বা এখানে ইট খসে পড়েছে বা একদম ইট ভেঙে পড়ছে, সেখানে এটা একটু মেরামত করে দিলাম, একটুখানি চুন ফুন দিয়ে ঠিক করে দিলাম সুরকি দিয়ে। বাট বেশি আমরা মেরামত করলে কিন্তু সেই মানে পৌরণত্বটা খারাপ হয়ে যায় বা সেই ঐতিহ্যটা খারাপ হয়ে যায়। তো সেটা কিন্তু পুরোনো রাখা ঠিক আছে। এই দেখো ফুলকড়ি কাজ, কি সুন্দর দেখো, এবং এখানে প্যাটার্নে ভেঙেছে, এখানে নেই। হ্যাঁ মানে কর্নার মোড়ামোড় নেই, কি সুন্দর করার কাজ আছে। এই দেখো এই জায়গাটা যদি মন্দির পিছন দিকটা আছে, এখানেও কিন্তু 3টে খিলান, মানে 3টে করে খিলান আছে, টোটাল 12টা খিলান ভেতরটায়। এখানে যুদ্ধের সিন দেখানো হয়েছে। এই যে দেখো এখানে যুদ্ধ, এই যে দেখো যুদ্ধের সেনাপতিরা, হাতি ঘোড়া সব আছে। খুব সুন্দর দেখতে মন্দিরগুলো, দারুণ দেখতে। মানে আমি গোল করে কিন্তু ঘুরছি, তোমরাও কিন্তু আসলে এগুলো ঘুরো, মানে এমনটা না যে এলাম ঠাকুর দেখলাম চলে গেলাম। ঠাকুর তো দেখবে, ভক্তি করে প্রণামও করবে, কিন্তু তার সঙ্গে কিন্তু এগুলোকে দেখতে হবে। মানে এই স্থাপত্য আর্কিটেকচারগুলো কিন্তু আমাদের সম্পদ, এবং এগুলোকে কিন্তু দেখতে হবে, উপভোগ করতে হবে। চোখে না দেখলে এগুলো ফিল করে। আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি, তো এই হচ্ছে ভিতরটা। দেখতে পাচ্ছি এই আবার সেই শিবলিঙ্গের কাজ, মানে এটা কিন্তু ভর্তিতেই সব মন্দিরে পাবে। আর ওপরে দেখো অনন্ত সজ্জায় নারায়ণ এবং মা লক্ষ্মী। এখানে মাঝে যে গরু আছে, কিছু পশু পাখি, ঘোড়া আছে, কিছু নারী মূর্তি আছে, কিছু সময় মানে জীবন দশা দেখানো আছে, কিছু যুদ্ধের সিন দেখানো আছে। সবগুলি কিন্তু টেরাকোটার সুন্দর কাজ। এই দেখো কামাখ্যা দেবী ছিলেন আর শিবলিঙ্গ ছিলেন না, ওর পাশেরটা। তো এই যে গর্ভগৃহে অবস্থান করছেন শ্রী কালাচাঁদজিউ, মা দিকে পিতলের শ্রী কালাচাঁদজিউ, ডান দিকে আমার ডান দিকে বলছি মানে নীলগাত্র বর্ণের, যিনি নীলগাত্র বর্ণের রাধা মাধব, বাঁদিকে একদম বাঁদিকে হচ্ছে পিতলের কালাচাঁদজিউ, এবং মাঝখানে কিন্তু গোপাল রাজ। এই সব মিলে কিন্তু খুব সুন্দর ভাইস আসছে। আর একদম মাঝখানে কিন্তু ছোট্ট করে ঐরাবত আছে, দেখো ঐরাবত মানে তো সন্ন্যাসীদের দেখানো হয়েছে, এই যে গাজন গাইছে, এই শিবলিঙ্গ আরাধনা। আবার উপরে দেখো সন্ন্যাসীদের দেখানো হয়েছে। আর এখানে দেখা যায় যে এই যে শিবরাত্রিতে জল ঢালা, হ্যাঁ বিয়ের সিন হয়তো দেখানো হয়েছে, নিচেটা বিবাহ। এখানে দেখো মানে বিভিন্ন রকমের দৃশ্য, কিন্তু জীবন দশার দৃশ্য কিন্তু দেখানো হয়েছে। এটা কি দেখানো হয়েছে আর এখানে রথ রাখা আছে, মানে গোপালজিওর রথ একটা, কিন্তু দেখো এই যে দুটো রথ আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই রথ কিন্তু মানে বেসিক্যালি তিনটে রত্ন বিশিষ্ট রথ, এবং 3টে তলা আছে, যেমন রথের সাধারণত হয়ে থাকে। আর এই রথটা কিন্তু পুরোপুরি ঢাকা আছে, দেখা যাচ্ছে না। আর ওই রথটা কিন্তু তোমাদের সঙ্গে যতটা দেখতে পেলাম তোমাদেরকে দেখানো। দেখো ঘাটে ওই ভাগীরথীর তীরে, ও পার্টটা হচ্ছে শান্তিপুর, মানে এই অ্যাকচুয়ালি এই পার্টটা ঠিক নয় আমার ধারণা। হ্যাঁ এই পার্টটা এক্স্যাক্টলি ওইটা হচ্ছে শান্তিপুর, আর এবারে কালনা। আর দুটো কিন্তু বৈষ্ণবের তীর্থক্ষেত্র, বৈষ্ণবের শহর, দুটোই মন্দিরের শহর। আর হ্যাঁ কালনাকে মন্দির নগরী বলা হয়। এখানে একটা মন্দির আছে, কিসের মন্দির দেখতে আরে পাশে একটা মন্দির আছে। ঘাটে এই মন্দিরটা ছিল এমনি রাধাকৃষ্ণের মন্দির, রাধাকৃষ্ণ গোপাল লক্ষ্মী। ভালো লাগে না। তারপর আমরা এই নিয়ে সামথিং এই কী বলে এটাকে মাখা সন্দেশ নিয়ে, আমরা জানি এখানে কিন্তু মাখা সন্দেশ কালনায় খুব ফেমাস, তোমরা অবশ্যই এসে খেও। তো আমরা 100 গ্রাম মাখা সন্দেশ প্যাক করে নিয়েছি আর কচুরি খেয়ে আমরা চলে এসেছি মহিষমর্দিনী তলা, মহিষমর্দিনী ঘাট থেকে একদম কাছে। তো সেটা মন্দিরটা যে দেখা যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি কিন্তু মহিষের বলি হতো বলে মহিষমর্দিনী, এখন সেটা হয় না, এখন শশা বলি, ফল বলি এসবই হয়। বাট আগে মহিষ বলি হতো বলে এখানে খুব ধুমধাম করে পুজো হতো বলে নাম মহিষমর্দিনী তলা। তো চলো যাবো মন্দিরটা, এখন কাঁচামোড়া আছে, তোমার সঙ্গে যেটুকু দেখতে পাচ্ছি দেখাবো আর কি। তো পুজো হয় ওই ঘরটায়, বন্ধ আছে। আর এইটা হচ্ছে মায়ের কাঠামো, মায়ের কাঠামো আছে, এবং দেখতে পাচ্ছি কিন্তু দেখো কত বড় কাঠামোটা, এবং তাদের মাকে কিন্তু শাড়ি পরানো আছে, খুব সুন্দর মালা দেওয়া আছে। মন্দিরী মা দেখো সব শাড়ি দিয়ে আহরিত করা আছে, এই মায়ের ভোগের ঘর নবনির্মিত, দেখাই যাচ্ছে নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর, মানে ভালো লাগবে কিন্তু। মানে এখন আসতেই পারো, মহিষমর্দিনী ঘাট কিন্তু এখানে খুব ফেমাস একটা অন্যতম ঘাট, অন্যতম একটা প্রাচীন ঘাট। খুব সুন্দর ভিউটা আসছিল, ভিউটা কিন্তু খুব সুন্দর, এবং মানে এই কালনার ঘাটগুলো কিন্তু অন্যতম একটা প্রাচীন ঘাট। আমাদের যেমন কলকাতায় বাগবাজার,
বা প্রিন্সেপ ঘাট বা বাবুঘাট আমরা ফেমাস বলি। এটা কিন্তু মহিষমর্দিনী ঘাট একটা খুব ফেমাস ঘাট, তো সেটা তোমরা দেখতে আসলে অবশ্যই মহিষমর্দিনী জলাশয় যাও। জনশ্রুতি আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যখন তার গুরুদেব ঈশ্বরপুরীকে দেখতে যাচ্ছিলেন তখন তিনি কালনার এই স্থানে একটি তেঁতুল গাছের নিচে বিশ্রাম নিয়েছিলেন। এই স্থানে একটি প্রাচীন তেঁতুল গাছের নিচে মহাপ্রভুর পাদপদ্ম বা পাদুকার চিহ্ন পূজা করা হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই তেঁতুল গাছটির বয়স আনুমানিক 500 থেকে 550 বছরেরও বেশি। কালনা শহরটি মহাপ্রভুর অন্যতম পার্ষদ গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ হিসেবে পরিচিত। মহাপ্রভুর শান্তিপুর থেকে নৌকা যোগে যখন গঙ্গা পার হয়ে এখানে তার সাথে সাক্ষাৎ করতে আসেন। এই পাদুকা স্থলের কাছেই রয়েছে মহাপ্রভু বাড়ি বা গৌরাঙ্গ মন্দির, যেখানে মহাপ্রভুর স্বহস্তে লেখা ভগবদ গীতা এবং তার ব্যবহৃত নৌকার একটি বৈঠা সংরক্ষিত আছে। কাহিনীতে শোনা যায় একবার কীর্তনের টানে মহাপ্রভুর বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে ভক্তদের সঙ্গে নাচতে শুরু করেছিলেন এবং গৌরীদাস পণ্ডিত তখন লাঠি নিয়ে তাকে তাড়া করায় পুনরায় মন্দিরে ফিরে আসেন। সেই থেকে একটি প্রথা চলে আছে যে বেশিক্ষণ পর্দা সরিয়ে রাখলে মহাপ্রভু আবার কীর্তনের টানে বেরিয়ে যাতে না পড়ে, তাই এক ঝলক দর্শনের পরই দ্রুত পর্দা টেনে দেওয়া হয়। আর ভিতরে ফটো ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই তোমাদের এখন ভিতরটা বন্ধ দেখাতে আছে, পারলাম না। বিকেলে পারলে আসবো টাইমের মধ্যে হয়ে গেলে। আর এখানে ছিল এই বিবাহ স্থান যেটা তোমাদের দেখালাম। किससे पूछना से डर लगता मैं हूं तो पूछना से डर लगता घटोत्कच नहीं था कोई हिडम्बा या जो भी है बरबरी जो भी प्रभु जो भी असुर है उसे मैं ये भाव हमें देख सकते हैं। ठीक है ठीक है इसको समझ। ভগবান দাস বাবাজি ছিলেন 19 শতকের এক প্রখ্যাত বৈষ্ণব সাধক। রামকৃষ্ণদেব স্বয়ং এই আশ্রমে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই নাম ব্রহ্ম গলি বা ব্রহ্মবাড়ি আশ্রমে এই সিদ্ধ পুরুষের সমাধিও রয়েছে। ভগবান দাস বাবাজি বৃদ্ধ বয়সে গঙ্গা স্থানে যেতে পারেননি বলে তিনি দুঃখে ভেঙে পড়েন প্রচন্ড, এবং তার তীব্র আকর্ষণে মা গঙ্গা স্বয়ং তার আশ্রমের মধ্যে কুয়োর আকারে প্রকট হন। আজও ভক্তরা বিশ্বাস করেন যে ভাগীরথীর জোয়ার ভাটার সঙ্গে এই কুয়োর জলস্তর ওঠানামা করে। এরপর আমরা চললাম ভবার ভবানী মন্দির তথা ভবা পাগলার ভবানী অর্থাৎ কালী মন্দির দেখতে, এবং প্রথমে পড়লো এই দুর্গা মণ্ডপটি। এরপর আমরা পিছনের একটি রাস্তা দিয়ে ঢুকে পড়লাম মন্দিরটা। এটা আসলে গেটটা না, ওই জন্য হয়তো এরকম দেখাচ্ছে। তো ভবা বাগলান ছিলেন বিংশ শতাব্দীর একজন প্রখ্যাত বাউল সাধক, কবি এবং গীতিকার, যিনি প্রায় 10,000-এরও বেশি গান রচনা করেছিলেন। এই আশ্রমটি তার জন্মস্থান হিসেবেও পরিচিত। মন্দিরের প্রধান আরাধ্য দেবী হলেন মা ভবানী এবং এই বিগ্রহটি নিম কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। পাগলা তার সাধনা জীবনে এই দেবী মূর্তিকে সবসময় নিজের সঙ্গে রাখতেন, যা পরবর্তীতে ভবার ভবানী নামে পরিচিত হয়। এখানে ভবা পাগলার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এবং তার আঁকা ছবি, হস্তশিল্প সংরক্ষিত রয়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শেষ শনিবারে এই বিশেষ পুজো এবং বাৎসরিক উৎসব পালিত হয়। উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলা বসে এবং দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত সমবেত হন। ভবা পাগলার সমাধি মন্দির এবং বাইরে একটি হনুমান মন্দিরও আছে। ভবা পাগলার আশ্রম থেকে বেরিয়েই চোখে পড়লো এই চার্চটি, এবং এই চার্চটি কিন্তু প্রাচীন বাংলার বহু পুরনো একটি চার্চের মধ্যে অন্যতম। এরপর চলে এলাম দাঁতন কাঠিতলার মসজিদ-ই মজলিসে। 1533 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল এই মসজিদটি এবং তৈরি করেছিলেন বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুলতান হোসেন শাহের পৌত্র সুলতান ফিরোজ শাহের সেনাধ্যক্ষ আলাউদ্দিন আবুল মুজাফফর সাহাবের আমাতো উলুগ মলজাদ খাঁ মালিক। এরপরে যে জায়গাটি যাব সেটি টোটোওয়ালারা কিন্তু সাধারণত রিজার্ভ করলে নিয়ে যাবে না, কিন্তু এটি খুব ঐতিহাসিক একটি জায়গা বলে তোমাদের দেখালাম। 1753 সালে বর্ধমানের রাজা চিত্রসেন রায়ের দুই রানী চন্দ্রকুমারী দেবী এবং ইন্দ্রকুমারী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। অন্য সূত্রে জানা যায় 1730 থেকে 33 সালের দিকে রাজমাতা ব্রজকিশোরী দেবী এটি প্রতিষ্ঠা করেছিলেন।
এইখানে পাশাপাশি দুটি শিব মন্দির আছে আটচালা রীতিতে এবং মন্দির দুটি রাজেশ্বর ও ভুবনেশ্বর। মন্দিরের দেয়ালে সূক্ষ্ম টেরাকোটা বা পোড়ামাটির কারুকার্য দেখা যায়, যা বর্তমানে সংরক্ষণের অভাবে কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে। এই মন্দিরের বিশেষত্ব হলো কালনার এই মন্দিরে জগন্নাথ দেবের মূর্তিতে হাত পা সংযুক্ত থাকে, যা সাধারণত হয় না। স্নানযাত্রা ও রথযাত্রার সময় এই মূর্তিতে পিতলের হাত লাগানো হয়। আমরা দুপুরের নাগাদ যাওয়ায় এই মন্দিরটি বন্ধ ছিল, তাই জন্য এটা কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। পরে কখনো গেলে তোমাদের অবশ্যই দেখাবো। মন্দিরের ঠিক পাশেই অবস্থিত এই জগন্নাথ ঘাটটি কিন্তু ঐতিহাসিকভাবে কালনা বন্দরের অংশ ছিল। ক্লাবটা উপরতলায় বড় করে লেখা আছে কালনা রিক্রিয়েশন ক্লাব, আর নিচের তলায় চারটে দরজা, মানে দুটো জানলা এরকম আছে, চারটে জানলা গেছে, দুটো দুটো জানলা, মাঝখানে দুটো জানলা, দুটো দুটো দরজা। আর এখানে কিন্তু বিপ্লবীদের অনেক গা ঢাকা দেওয়া বা কিছু অস্ত্রাগার, বিশেষ করে লুকোনো বেআইনি অস্ত্র সে সময়ের কিছু বারুদ, কিছু বন্দুক, পিস্তল এসব লুকিয়ে রাখা বা পুলিশের হাত থেকে বাঁচতে কিন্তু এই ক্লাবে অনেক ইউজ করা হতো। ভেতরে অনেক সুড়ঙ্গ আছে, এখন সেগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছি আমরা একটু জুম করে দেখালে, ওই দেখো 3 বিপ্লবী, বিনয় বাদল দীনেশ, এই যে ওই যে আরেক বিপ্লবী জয়েন করছে, এই যে বাহারি জয়েন করছে ওর সাথে, ওই যে আর নেতাজি একটা বড় স্ট্যাচু যেন ফলো করে চলে এলাম কমলাকান্তের কালীবাড়ি। কমলাকান্ত ছিলেন বর্ধমানের মহারাজা তেজচন্দ্র রায়ের দীক্ষাগুরু এবং তার রাজসভার বিশিষ্ট সভাকবি। 300-রও বেশি ভক্তি গীতি ও শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন তিনি। সাধক কমলাকান্ত নামেই জনমানসে পরিচিত রামপ্রসাদ সেনের পরেই তিনি শাক্ত গীতি সাহিত্যের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন। অম্বিকা কালনায় তার আদি জন্মভিটেতে বর্তমানে একটি কালী মন্দির রয়েছে, যা কমলাকান্ত কালী মন্দির নামে পরিচিত। রাজবাড়ি কমপ্লেক্সে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়বে প্রতাপেশ্বর মন্দির। 1849 সালে মহারাজা প্রতাপচন্দ্রের স্ত্রী প্যারীকুমারী দেবী এটি নির্মাণ করেন এবং একটি উচ্চ বেদির ওপর নির্মিত রেখ দেউল শৈলীর মন্দির এটা। ছোট হলেও এর গায়ে অত্যন্ত সূক্ষ্ম নিখুঁত টেরাকোটার কাজ দেখা যায়, যেটা কালনার কিন্তু বৈশিষ্ট্য। তারপর এখানে হয়তো এটা সামথিং বিবাহ দৃশ্যই দেখানো হয়েছে, বুঝতে পারি। এই দেখো তারও উপরে অবতার আছে, যে মৎস্য অবতার, নৃসিংহ অবতার, এই দেখো কুর্ম অবতার, বৌদ্ধ অবতার, বামন অবতার, অবতাররা আছে। বিভিন্ন রকম দৃশ্য আর কি। কোথাও রাধাকৃষ্ণের, কোথাও দেখানো হয়েছে রাধাকৃষ্ণের নৌকবিলাস, কোথাও ঝুলন যাত্রা, কোথাও রাধাকৃষ্ণ দেখানো হয়েছে লীলা, কোথাও আবার মানে মানুষের জীবনশৈলী, নারী মূর্তি, বিভিন্ন রকম দেবদেবীগুলোকে নিয়ে খুব সুন্দর করে ভিতরে অবস্থান করছে আমাদের সবার দেবতা মহাদেব আর নন্দী মহারাজ, হাড় মহাদেব। কিন্তু চারিদিক মানে চারিপাশটা সেক্সিস্ট লাগছে ভাই, পুরো সেক্সিস্ট। ওখানে একটা 25 রত্নের মন্দির, এইদিকে আরেকটা আছে, যাচ্ছি সব একসাথে। মনে আছে যে 25 রত্নের 5টা মন্দিরের মধ্যে 3টে কালনাদি আছে, তার মধ্যে দুটো কিন্তু এখানে, আর এখানে দুটো। ওই যে এই হচ্ছে ছাদবিহীন রাজমঞ্চ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ভেতরে ঢোকার অনুমতি নেই। এবার তোমরা জানো কিনা জানি না, জানুয়ারি মাসের 2য় সপ্তাহে যে পর্যটন মেলা বসে এই রাজবাড়ি কমপ্লেক্সে বা পর্যটন মেলা বসে, সেখানে কিন্তু এই রাজমঞ্চটা একটা অন্যতম কেন্দ্র এবং এর চারপাশে কিন্তু বসে। তো এই রাজমঞ্চটা কিন্তু এই ছাদবিহীন রাজমঞ্চ কিন্তু মানে একটা আলাদা মানে কেন্দ্রবিন্দুর আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে যায় এবং এই মানে আলাদা একটা মানুষের জন্য টানে কিন্তু। হ্যাঁ, পর্যটকদের ভিড় হয়ে থাকে এখানটা পুরো, এবং এই ছাদবিহীন রাজমঞ্চ দেখার জন্য আলাদা লেভেলের ক্রেজ থাকে মানুষের। দেখতে পাচ্ছ লাইট ফাইট দিকে সুন্দর সব রেডি করা, যেখানে কিন্তু লাইট মানে একটা গায়ে লাইট ফাইট পড়ে, হেভি লাগে দেখতে পাবেন। এখানে একটা কি কালনা কোরাস একটা ক্লাব আছে, এটা লক্ষ্মী বাড়ি, দেখি এটা কি আছে। তো এখানে মনে হয় লোকজন থাকে, তো এখানটায় দেখানো যাচ্ছে কিনা জানি না। লক্ষ্মী নারায়ণ আছে, ঠিক আছে, দেখে তো তো এদিক থেকে মনে পড়ছে না, এইদিকে যাব। এখানে দেখলাম পঞ্চরত্ন মন্দির, 5টি শিব মন্দির, যদিও মন্দিরের ভেতরে কিন্তু শিব মূর্তি দেখা গেল না। সতেরোশো 51 থেকে 52 সালের দিকে রাজা ত্রিলোকচন্দ্র তার মা লক্ষ্মী কুমারী দেবী স্মরণে তৈরি করেছিলেন এই কৃষ্ণচন্দ্রজি মন্দির। লালজি মন্দিরের মতো এটি একটি 25 চূড়া বিশিষ্ট মন্দির এবং এর সামনের দিকে দেয়ালে রামায়ণ মহাভারতের যুদ্ধ, পালকি চড়া রানী, শিকারের দৃশ্য এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। যে মন্দির আমরা দেখলাম সেম কাট কপি পেস্ট কিন্তু এখানেও মানে দেখতে পাচ্ছ। ওখানে খালি সামনে একটা এক্সটেন্ডেড রাস্তা টাইপের ছিল, তো সেই ওইটা খালি ছিল হলুদ রঙের, এখানে কিন্তু আছে ওই বাদামি রঙের, মানে টেরাকোটা রঙ, মনে হচ্ছে একসাথেই আছে।
হ্যাঁ মানে একসাথেই জোড়া কিন্তু এরকমভাবে বানানো হয়েছে। দেখো 25টা এখানেও কিন্তু এই ত্রিখিলান বিশিষ্ট মন্দির, সমতল ছাদ এবং 15টা 25টা রত্ন কিন্তু আছে। আর এই এখানে কিন্তু গর্ভগৃহের আগে কিন্তু টোটাল আছে 3খানা, মানে এই খিলান বিশিষ্ট এই খিলানের যে মানে এন্ট্রি পথ, খিলানের যে প্রবেশ পথ, সেটা কিন্তু 3টে করে 3বার আছে। প্রথমবার একটা আছে এক্সটেন্ডেডটা, তারপর সেকেন্ডবার একটা আছে নাট মন্দিরের বা মন্দিরের যেটা সামনে যেটা থাকে, আর একদম তারপর আছে নাট মন্দিরে এই গর্ভগৃহে, যেখানে কিন্তু অবস্থান করছেন কৃষ্ণচন্দ্রজিও। তো এখানে যদি আসো, অম্বিকা বলো, পূর্ব বর্ধমানের বিভিন্ন মন্দির বলো, বীরভূম বলো, বাঁকুড়া তো বলোই, তো মানে সমস্ত জায়গায় এই 3-4টে জেলায় কিন্তু তুমি টেরাকোটার কাছে অসংখ্য নিদর্শন পাবে, মানে ভর্তি ভর্তি মন্দির পাবে। বাঁকুড়াতে আমরা ঠিক মনে নেই বললাম, অনেক ছোটো গেছিলাম। এরকম রাজবাড়ি কমপ্লেক্স মতো একটা জায়গা আছে, যেখানে অনেকগুলো মন্দির একসাথে বড় বড় আছে। সেখানে টিকিট কাটতে আমার যতটুকু মনে আছে, তো ওই টিকিট কেটে ঢুকতে হয়। এখানে এরকম টিকিট কাটা কিছু ব্যাপার বলেনি, তো হোয়াট এভার। তো সেখানে এরকম টেরাকোটার কাজ প্রচুর ছিল। এরকম এখানে এই ঘোড়া, অশ্বারোহী, সৈনিক, এই গোপালজির মন্দির মতোই সেম। সেম দেখো, এই দেখো কি সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চাদের দেখানো আছে, কোথাও কোথাও গোপাল দেখানো আছে। এরকম নিচের গোপাল, এরকম মা কোলে নিয়ে আসে বাচ্চাকে, সন্তানকে, কোথাও দিনের লাইফস্টাইল, কোথাও কোথাও যুদ্ধ, কোথাও কোথাও আবার এরকম দেখানো হয়েছে মানে ভগবান, কোথাও কোথাও একটা সিকোয়েন্স, দশম অবতার, এরকম কিছু মানে বিভিন্ন রকম দেবদেবী সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু টেরাকোটার কাজ অসাধারণ। সব কিন্তু মাটির উপর খোদাই করা, মানে এমনটা না যে পরে আমি বসিয়ে দিয়েছি বা মন্দিরটা তৈরির পর আমি ইটটা ওখান থেকে বার করে নিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি বা খাপে বসিয়ে দিয়েছি, এরকম কিন্তু ব্যাপার না। সব ইট খোদাই করে কেটে ওর মধ্যে করে কিন্তু খোদাই করে বসানো আর কি, মানে মন্দির তৈরির সময় ইনবিল্ট খোদাই করে বানানো হয়েছে। বেশিরভাগ মন্দিরগুলো কিন্তু বন্ধ হয়ে গেল, গেটটা শুধু লাগানো থাকে, তো তোমরা ইজিলি দেখতে পারবে। মেনলি সব মন্দিরই কিন্তু দেখা গেছে। যে সাধারণত হয়ে থাকে এরকম মন্দিরগুলো যদি প্রথম কথা মানে বন্ধ, মানে পুরো গেট বন্ধ, মানে এই দরজাটা বন্ধ, যেটা সন্ধ্যাবেলা বন্ধ হয়ে যাবে, বড় দরজাটা। আবার হয়তো একদম দুপুরবেলা কিন্তু বন্ধ, মানে জাল নেওয়া ওখানে দেখতে পাই। সেকেন্ড বড় কথা, ছবি ভিডিওতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যে এত অন্ধকার ফ্ল্যাশ বেড তুলতে হচ্ছে, এত ময়দার মতো ঠাকুর সাদা হয়ে যাচ্ছে, কি দেখতেই পাচ্ছ না। আমি কিন্তু এখন বাজে 3:30, তখনই এসেছি। মন্দির বন্ধ আছে, কিন্তু তারপরেও কিন্তু সমস্ত মন্দির খুব সুন্দর, মানে আনন্দ দর্শন করছো আর কি। হ্যাঁ, ওরা কি জানে। এই যে রাম সীতার মন্দির আছে, এটা কিন্তু পুরোপুরি বন্ধ। এরকম সবুজ রঙের গোপাল রাম যিনি বসে আছেন, এই রাম এরকমই রাম, মানে সবুজ রঙের এইরকম গোপাল রাম যিনি বসেছিলেন। রামকে বসা অবস্থায় কিন্তু আমরা কম দেখি, তো এইরকমই কিন্তু ঠাকুর আমরা দেখে এলাম, যেটা ছবি তুলতে আমরা পারিনি কারণ তোলা নিষিদ্ধ। ঝলক মন্দিরের রাম সীতা ছিল, গোবিন্দ দাস মহাজি ছিলেন, আর অবশ্যই জগন্নাথ দেব ছিলেন, আর তার সঙ্গে তো অফকোর্স নিতাই গৌর ছিলেনই। এরপর ওই দিকে হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির, এটা হচ্ছে মেন মন্দিরটা ছিল কৃষ্ণচন্দ্র মন্দির, পাশে বদ্রীনারায়ণ, আর এই পাশে হচ্ছে এই রাম সীতা মন্দিরটা। বদ্রীনারায়ণ মন্দির। এই যে এই দেখো কৃষ্ণচন্দ্র, তার পাশে জাস্ট ওয়াও না, জাস্ট চলো। এখানেও কিন্তু গায়ে আছে, গায়ে এই আটচালাতে বেরিয়ে আছে, আর এখানেও কিন্তু গায়ে অসংখ্য টেরাকোটার কাজ, ফুলকড়ি কাজ। তো চলো সামনে গিয়ে জুম করে দেখাচ্ছি। যেটা সবগুলোই দেখলাম আমরা। দেখিস নি তোকে যে এখানে বললাম 10 থেকে 10-42 সন, হ্যাঁ না ও 10-42-এর মধ্যে বলেনি। তারপর লাস্টে ভিডিওটা লাস্টে এমনি হাওড়া থেকে 8টার কাটোয়া, হাওড়া লোকালটায় আসুন, সরি কাটোয়া হাওড়া কাটোয়াতে আসুন, তাই চলে আসবেন। আর তখনই বলেছিল যে আমি রাজবাড়ি কমপ্লেক্সে 3টার সময় হাওড়া ট্রেন ধরবে। সমতল একই মানে বলবো না, মুখস্থ হয়ে গেছে। ত্রিখিলান সমতল ছাদ বিশিষ্ট শিব মন্দির, গর্ভগৃহে অবস্থান করছে, যার গায়ে টেরাকোটার এবং ফুলকড়ির কাজ আছে। এই ইতিহাস কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলো মানে টিচারদের আমাদের বলে যাচ্ছি গাইজ, একদম মানে জাস্ট শুনে যাওয়া, স্কিপ করে যাবে জাস্ট। আমি স্কিপ করে যেতাম। স্কিপ কেন করবে, দেখবে তো না মানে দেখো। হ্যাঁ, তারপরে এই ভয়েস অফ করে দেখো। মানে দেখো, এটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করেছে। এটা এখনো ক্ষয়ে যায়নি, ইচ্ছা করে কয়েকটা জায়গা মেরামত করেছে, কিন্তু পুরোটা মেরামত করেনি, রেনোভেট করেনি। পুরোনোত্তরা বাঁচিয়ে রাখার জন্য, ঐতিহাসিক গুরুত্বটা বাঁচিয়ে রাখার জন্য খুব সুন্দর লাগছে। কি সুন্দর টেরাকোটার কাজ, দেবদেবী আছে,
হ্যাঁ মানুষের জীবনসজ্জা আছে, বিয়ে দেখানো হয়েছে, কৃষ্ণলীলা দেখানো হয়েছে, এইসবই। মানে কিন্তু তোমার আলটিমেটলি কিন্তু ইউ উইল নট ফিল বোর। হ্যাঁ আমার কথা শুনে যদি মনে থাকে এটা বোর লাগবে, এই কালনায় আসলে সবই একই টাইপের, একদমই না। তো ফার্স্ট মন্দির লালজি মন্দির, এটা কিন্তু খুব চলো ফেমাস। পিছনে এসো, চলো। খুব সুন্দর সে ঢোকার আগে কিন্তু কি দারুণ দেখো গেটটা, মানে সেই মোটা মোটা থাম, এটাই কিন্তু এদের পৌরাণত্ব বা এই যে প্রাচীনত্ব, এটা কিন্তু বিচার করা যায় যথেষ্ট। এই মোটা মোটা থাম এটা কিন্তু ইতিহাস জানান দিচ্ছে। দেখো উপরে সুন্দর ফুলের নকশা আছে। তারপর চলো আস্তে আস্তে এর মধ্যে ঢোকা যাক, বাইরেটা খুব কিছু নেই। তো চলো এই দরজাগুলো দেখো, এটা কিন্তু অন্যরকম দরজা। হ্যাঁ মানে সেই এই সেটের মতো লাগছে কিন্তু, হ্যাঁ রাজবাড়ি বা বিভিন্ন সিনেমার সেটে যে মন্দিরগুলোকে দেখানো হয় সেরকম এই মন্দির গেটগুলো লাগছে, রাজস্থান স্টাইলের দরজা। ওই হয় না বাড়ির উঠোনগুলো ওরকম টাইপের, উঠোন টাইপের পালকি, এখানে কিন্তু লালজিকে নিয়ে আছে। ঘোরানো হয় গোটা কালনা শহর যখন ওদের উৎসব হয়। তো এখন লালজির পালকি দেখাবো একটুখানি। এই যে লালজির পালকি হলুদ রঙের, ওই দেখো কি সুন্দর করে ছাদটা দেখো কি সুন্দর, গড়গড়ি করে গেটটা কি সুন্দর। চলো ওই দুটোর থেকে সব থেকে বড় কিন্তু হ্যাঁ সব থেকে বড় মন্দির। গোপালজির যে সামনের এক্সটেন্ডেড ভার্সনটা, এক্সটেন্ডেড পার্টটা, ওটা মানে যেটা বারান্দা। একটুখানি ছিল, হ্যাঁ। যেটাকে একটা আর বারান্দা এটা বলছে। পুরো একটা এতটা জায়গা জুড়ে আছে, ওটা দেখে পুরো আলাদা মানে মন্দিরই লাগছে। কৃষ্ণচন্দ্র জিউ এটা নাট মন্দির পুরো, কৃষ্ণচন্দ্র জিউ জয়েন্ট। আমার ওই বারান্দা ছিল, হ্যাঁ। সেম এই বারান্দা কিন্তু। আর কৃষ্ণচন্দ্রটা এরকম এতটা এক্সটেন্ডেড ছিলই না। গোপালজিউ তো অতটা শুধু নিচ এক্সটেন্ডেড ছিল না, পাটটা। অল্পটুকুই ছিল। গোপালজি But তো এইটা- অল্প ছিল, আর এইটা সামনে কিন্তু- নাট মন্দিরের জায়গা ছিল, ওই জায়গাটা পুরো এখানে আটচালা টাইপের করে দেওয়া আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর তার সঙ্গে ত্রিখিলান বিশিষ্ট, একদিকে মানে এদিকে দিয়ে 3টে খিলান, অন্যদিকে 1 2 3 4 5টা খিলান বিশিষ্ট, এবং মানে একটা কি বলবো আর আর্কিটেকচার করা, মানে পুরো আটচালা করা, আটচালা নয় এই 4 চালা করা আছে। এবং এখানেও কিন্তু টেরাকোটার কাজ না নেই, এখানে আমার ইতিহাসে ডায়লগ দিতে পারবো না, সরি টেরাকোটার কাজ এখানে নেই। এখানে ইটের কাজ আছে, ইটের কাজ ইটের আছে। মন্দির ভেঙে ভেঙে যাচ্ছে, দেখা যাক। ও আচ্ছা এখানে একটা মন্দির আছে, এটা গিরি। উল্টো দিকে আগে দেখিনি, এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির। কিন্তু বিস্তারিত ইতিহাস আছে, বিশাল বড় ইতিহাস আছে, এখানে আমি বলা শুরু করলে কিন্তু সম্ভব হবে না, এবং আমি হয়তো কিছুটা ভুলও বলে ফেলতে পারি, যেটা জানি না হয় সেটা জানি এক্স্যাক্টলি। আমি জানি এটা বিশাল বড় ইতিহাস, আমি আর্টিকেলে পড়ছিলাম, কিন্তু কী কথা একটু ভুলে গেছি, হয়তো আমি ভুল বলে ফেলতে পারি। তো ভুল ইনফরমেশন দেওয়া উচিত নয়, যে কজনই আমার ভিডিও দেখবে না কেন, বা কখনোই ভুল হবে না জেনে কনফার্ম বলা উচিত নয়। বাড়ি গিয়ে ডেফিনেটলি এটা পড়বো আর্টিকেলটা, বা একটুখানি দেখবো, দেখে যখন আর ফেসবুক পেজে পেয়ে যাবেন। হ্যাঁ তো ক্লিপসটুকু দেখাচ্ছে, আর যেটুকু দেখাচ্ছে দেখো গিরি গোবর্ধন পর্বত তুললা, এই দিয়ে শ্রীকৃষ্ণ করে আঙ্গুলে ধরে আছে গিরি গোবর্ধন পর্বত, এবং তার সঙ্গে তার সখীরা বা তার সঙ্গীরা। ওপরে দেখা একটা ময়ূর দেখতে পাচ্ছি আমরা, আর ওপরে ময়ূর এদিকে, আর রাধাকৃষ্ণ, আর একটা হস্তি দেখতে পাচ্ছি। আর এইখানে হয়তো ওই দেখো উপরে, দেখো উপরে কৃষ্ণ বলরাম দেখা যাচ্ছে, এইখানে ছোট কৃষ্ণ বাল্যকৃষ্ণ দেখা যাচ্ছে, ব্রহ্মা কৃষ্ণ, আর এখানেও কিছু আছে, মানে যাই হোক বেসিক্যালি এটাই গিরি গোবর্ধন। কিন্তু এখানেগুলো কিন্তু স্ট্রাকচারগুলো পুরো অন্যরকম, দেখে মনে হচ্ছে এই ফোলানো থাকে না ওই ট্র্যাম্পোলিনে যে মিকি মাউসগুলো হয়, ওই রকম টাইপের দেখতে। সব থেকে ছোট, আলাদা করে কোনো বিগ্রহ নেই, বা বিগ্রহ ইন দ্য সেন্স আমি বলছি কোনো মূর্তি নেই বা ঠাকুর নেই, যা আছে দেওয়ালের ওপর খোদাই করা, দেওয়ালের ওপর কাজ করা আছে, বা ইটের ওপর খোদাই করা আছে। আলাদা করে কিন্তু কোথাও কোনো বিগ্রহ এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু আমি বলবো কিন্তু এটা কিন্তু সব থেকে ইউনিক, স্ট্রাকচারটা কিন্তু হেভি ইউনিক দেখা যাচ্ছে, একটা পর্বতের মতনই কিন্তু ওপরটা করা। দেখো রাসমঞ্চনী নয়, এটাও একটা মন্দিরই, রাসমঞ্চন আমি ভুল বলেছি, সরি ক্ষমা প্রার্থী। রাসমঞ্চনী এটাও একটা মন্দির, নামটা ঠিক জানি না। কি ঠাকুর আছে ভেতরে গিয়ে দেখ। তার মধ্যে 3টে নীলগাত্র, এবং রাধা কিন্তু হলুদ গাত্র বর্ণের, এবং বাকি দুটো কিন্তু কালো, আর একজনও মানে রাধা কিন্তু ওই পিতল টাইপের গাত্র বর্ণের। রাজবাড়ি কমপ্লেক্সের প্রাচীনতম মন্দির হচ্ছে এই লালজি মন্দির, যা 1739 সালে মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকিশোরী দেবী নির্মাণ করেন। এটি 25 চূড়া বিশিষ্ট মন্দির। দ্বিতীয় তলটি অষ্টভুজাকৃতি, যা সাধারণত পঞ্চবিংশতি রত্ন মন্দিরের থেকে আলাদা। মন্দিরের দেয়ালে অসাধারণ পৌরাণিক কাহিনী, তৎকালীন সামাজিক জীবনের চিত্র খোদাই আছে, আর ভিতরে আছে রাধাকৃষ্ণের মূর্তি। দেখো এখানে কিন্তু এক্স্যাক্ট সেম, মানে প্যাটার্ন হয়তো এই প্যাটার্নগুলো হয়তো কিছু আলাদা থাকতে পারে, বাট এই স্টাইলটাই ধারের যেগুলো এক্সটেন্ডেড যে ডিজাইনগুলো, এগুলো 3টে মন্দিরেই এক্স্যাক্ট সেম ছিল। এই যেখানে দেখো ঘোড়া সিংহ মনে হয় না, গোপালজিতেও তাই ছিল, কৃষ্ণচন্দ্রতেও সেম ছিল, সেম প্যাটার্নের কিন্তু 3টে মন্দিরই। ডিজাইন একটু আধটু হয়তো আলাদা, কিন্তু বাকি সব সেম। আরে দেখো এই ধারে কিন্তু ওই সেই অশ্বারোহী সৈনিক,
হ্যাঁ, সেই ওটাই যুদ্ধের ভালো। দৃশ্য, এই সেই ফুলকড়ির কাজ, এই যে একদম রাজবাড়ি কমপ্লেক্সের অপোজিটে এই বিখ্যাত 108 শিব শিব মন্দির, মন্দির। যেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে দুটো জায়গাতেই আছে। একটা আছে বর্ধমান, যেটা আমরা করেছিলাম আজকে প্রায় 3-4 মাস আগে, পোস্ট হয়নি। কিন্তু আচ্ছা, এই 108টার মধ্যে কিন্তু বাইরেটা আছে 74টা এবং ভেতরে মানে দুটো সার্কেলে করা আছে। দেখো বাইরের সার্কেলটা দেখিয়ে দিয়ে একবার, এইখানে আছে 74টা আর বাইরের ভেতর circle। সার্কেলটা আছে 34টা, টোটাল আর এটা 108টা। হচ্ছে বাইরের আর circle। 4টে মন্দির এরকম আছে, এখানে শিব ঠাকুর নেই আর শিবলিঙ্গ নেই, এটা পরিত্যক্ত মন্দির, অর্থাৎ টোটাল কিন্তু অ্যাকচুয়ালি মন্দির আছে এই 108টা। আচ্ছা, বাইরেরটুকু আমি বলে দিই, বাইরেরটুকুতে আছে কিন্তু সাদা শিব এবং সাদা এবং কালো শিবলিঙ্গ পর্যায়ক্রমে আছে। দেখো স্টার্ট করি, এটা সাদা শিবলিঙ্গ, আমি তখন যেটা বলছিলাম একবার, এই সাদা শিবলিঙ্গ কিন্তু আমরা জানি সদাশিবের প্রতীক। আর এবারে আসবে আমরা কালো শিবলিঙ্গ দেখতে পাবো, সেটা কিন্তু রুদ্ররূপের প্রতীক। তো চলে আমরা পর্যায়ক্রমে আমাদের একটু করে দেখাই। এটা সাদা গেল, সাদা গেল, কালো হলো, এবার সাদা আসবে, আবার কালো আসবে, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, সাদা কালো, কালো সাদা কালো, সাদা সাদা কালো, সাদা কালো, সাদা কালো, কালো সাদা, সাদা কালো, কালো সাদা, সাদা কালো। এখানেও কিন্তু মন্দিরের গায়ে ছোটো ছোটো আমরা কাজ দেখতে পাচ্ছি, কি সুন্দর। এটা কিন্তু আমার আজকের মানে এই কালনা আসার বা যবে থেকে কালনা আসা ঠিক করেছি, সব জায়গাগুলো ভালো ছিল, কিন্তু তাও সব থেকে আকর্ষণীয়, সব থেকে মানে আসার মেন অ্যাট্রাকশন কিন্তু ছিল এই প্লেসটা। আমি যখন আমরা প্রথমে দেখা শুরু করেছিলাম তখন কিন্তু লিঙ্গগুলো ছিল বাঁদিকে। এইদিকে মুখ করা ছিল, হ্যাঁ। তারপর আস্তে আস্তে হলে এইদিকে, হ্যাঁ এইদিকে মুখ করা, তারপরে দেখো এবার এদিকে চলে গেছে। সেক্সিস্ট জায়গা ভাই। বাইরে আমাদের ভিডিও করতে বারণ করেছে, তাও আমরা ভিডিও করে নিচ্ছি। যেটা বলার ছিল, ভিতরে সাদা রুলস আর মেড টু বি ব্রোকেন ব্রো। সাদা শিব মন্দির আমি আছে। আবার সেটা তারও সামনে বসি, আরে নে ক্লিপস নে আসছে, আমার দিকে পাশে তাকিয়ে আছে। ভিতরে সব কটা ঠাকুর কিন্তু সাদা, সেটাই দেখানোর ছিল, এইটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। বাইরে গিয়ে কথা হবে। আমাদের পরিক্রমা প্রায় শেষ হয়ে এসছে। তো রথ আছে আর পিছনে আছে জলেশ্বর শিব মন্দির, সেটাই আমরা যাচ্ছি। আর দুটো যেখানে ছোট এখানে পঞ্চরত্ন মন্দির আছে, জলেশ্বর মন্দির। ওকে তো একদম অন্ধকারই আছে মোটামুটি বলা চলে, একটুখানি লাইটেই দেখা যাচ্ছে যতটা। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির আছে, শিব মন্দির, বা দরজা এখন আটকানো আছে, ভিতরেও অন্ধকার, তাই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। ভিতরে শিব ঠাকুর আছে, মানে শিবলিঙ্গ আছে। তো এটা হচ্ছে জলেশ্বর মন্দির, আর এর পাশেই একটা ওই দিকটায় দিক দিয়ে ওই যে 108 শিব মন্দিরের ওদিকটা যাবো, ওদিকে কিন্তু আরেকটা শিব মন্দির আছে, সেটা আমরা দেখাবো। তো এইখানে ছিল 108 শিব মন্দির, একটুখানি এগোলে এটা পেয়ে যাবে। এটা হচ্ছে পঞ্চরত্ন। ওই দিকটা প্রচণ্ড অন্ধকার, এই দিকটাই আলো পড়ছে, রাস্তার আলো, তাই জন্য এইটুকু দেখা যাচ্ছে। তাহলে এই হচ্ছে মন্দিরটা, এটাই শিব মন্দির, বন্ধ আছে আর একদম অন্ধকার আছে। তো এই দিকটা আজ তোমাদের দেখালাম না। শ্রী শ্রী অদ্বৈত আচার্য বৃন্দাবনে স্বপ্নাদেশে একটি বটগাছের তলায় মদন গোপালের বিগ্রহ খুঁজে পান এবং সেই বিগ্রহ নিয়ে এসে তিনি পুজো করেন। তারই নিজের হাতে সেবিত বিগ্রহ হলো এই মন্দিরটি। পূর্বে একটি রাধা মূর্তিও ছিল, কিন্তু সেটি ভেঙে যাওয়ায় এখন শুধুমাত্র কৃষ্ণ মূর্তিই আছে। পাশেই অদ্বৈত প্রভুর মূর্তি আছে। সময় দেখিয়েছিলাম তোমাদের, তখন দুপুরবেলা ছিল, তখন ওটা দেখাতে পেরেছিলাম, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। এখানে কিন্তু ভেতরে কিন্তু ছবি এবং ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণ নট অ্যালাউড, একদমভাবে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড। আর আমরা যেহেতু বললাম যে আমরা ভিডিও করছি, তো ওনারা বললেন যে ওনারা এবং অনেক দূর থেকে এসেছি, তো ওনারা তখন আলটিমেটলি বলে যে ঠাকুরের যখন শুধু করছো তোলার জন্য তো ছবি বলে যে হ্যাঁ দিয়েছে। ঠাকুরের ছবিটুকু তোমরা তোলো, কিন্তু নিজেদের সেলফি তুলবে না আর ভিডিও করো না। তো আমরা ছবিগুলো তুলেছি, সেগুলো তোমার সাথে স্টিচ করে দেবো, মানে ভিডিওর মধ্যে আমরা অ্যাটাচ করে দিচ্ছি। একটা সমাধি ছিল, এখন আর দেখা যাচ্ছে না, একজন কোনো একজন প্রভুজির সমাধি ছিল, ভেতরটা জঙ্গল হয়ে গেছে। এইটা সমাধিটা, এই সমাধি, হ্যাঁ ওই যে সমাধি দেখা যাচ্ছে না এখানে।
আজকের ভিডিও আমরা লাস্ট দেখলাম শ্যামসুন্দর মন্দির। এবার বলতে পারি যে শ্যামসুন্দর মন্দিরটা তো লাস্টে থাকার কথা না, একদমই আমাদের লাস্টে ছিল না, আমাদের ছিল অ্যাকচুয়ালি মহাপ্রভু মন্দিরে পরে আমরা এটা আসার কথা ছিল, তাই এসেছিলাম। তো বিগ্রহটা দেখতে পাই, বাকি সবটাই দেখেছিলাম, চারপাশের পরিবেশ, ওইখানে সেই বিবাহ স্থান, সেই পূর্ণ বৃক্ষ থেকে শুরু করে সমাধি সব দেখেছিলাম। খালি বিগ্রহটুকু দেখতে পাই, নাটবন্ধু দেখেছিলাম, এটা বিগ্রহটুকু দেখতে পাইনি, তো সেটা দেখে গেলাম। বাট এটা এলাম 108 শিব মন্দির থেকে ওই মিনিট 5 থেকে হেঁটে, তখন যাওয়ার সময় 1-2 মিনিট লেগেছিলো কারণ টোটো করে গেছিলাম, ফেরার সময় 5-7 মিনিট হাঁটলাম। আসার সময় কিছু চপ পেঁয়াজি বেগুনি এসব নিলাম, আমার একটা খাওয়া অভ্যেস সন্ধ্যেবেলা। আর 6টা বাজতে 5 মিনিট বাকি, আমরা দেখা শুরু করেছিলাম পাক্কা 10:15 থেকে, না 10টা প্লাস হয়ে গেল, 10টার পরে ট্রেনটা নামিয়েছিলাম, আমি এনজয় করেছিলাম আমরা 10:10-12 নাগাদ। হ্যাঁ, তো 10:15 থেকে মোটামুটি আমরা টোটোয় উঠেছি, দেখা শুরু করতে করতে কাইন্ড অফ 10:30 বেজেছে। আর সেখান থেকে মোটামুটি 5:30 অবধি দেখেছি, কারণ এটা তো আমি পরে এলাম তাই। তো 5:30 থেকে 5:30 আমার লেগেছে, মানে ওই হচ্ছে 7 ঘন্টার মতো লেগেছে। এতক্ষণ টাইম লাগার কথা নয়, আমি অনেক বেশি দেখে ডিটেলসে দেখে অনেক এদিক ওদিক ঘুরে তোমাদের ভিডিওতে অনেক এক্সট্রা দেখি, এত স্পট কিন্তু কেউ দেখাবে না। হ্যাঁ, মানে টু বি অনেস্টলি খুব রেয়ার কোনো ভিডিও তোমরা এত স্পট দেখতে পাবে, অনেক বেশি স্পট দেখে অনেক মানে ছবি টবি তুলে ভাগীরথী নদীর তীরে আমরা প্রায় আধ ঘন্টার মতো কাটিয়ে তো এলাম। তো যা যা দেখলাম তোমার সঙ্গে শেয়ার করলাম। রিজার্ভ করো তাহলে তোমাদের মেন 10খানা দেখাবে, সেটা 500 রুপিস মতো নেবে। একটু বার্গেনিং করি, মানে 400 থেকে 500-র মধ্যে। হ্যাঁ, দাদার নাম্বারটা আমরা তোমাদের স্ক্রিনে শেয়ার করে দেবো। আমার থেকে 400 টাকা নিয়েছে, তার মধ্যে সব ঘুরিয়েছে, এবং দাদাই কিন্তু আমরা সেরেছিলাম 108 শিব মন্দিরের ওখানে। এবং আই উইল রেকমেন্ড ইউ গাইজ টু, যে তোমরাও কিন্তু 108 শিব মন্দির ওটা লাস্টে দেখো, 108 শিব মন্দির বা রাজবাড়ি কমপ্লেক্স হোয়াটএভার লাস্টে দেখো, খালি সন্ধে হওয়ার আগে দেখো, কারণ সন্ধে হয়ে গেলে কিন্তু সেরকম লাইট তোমরা পাবে না। শীতকালে সন্ধে মোটামুটি 5টার পর নেমে যায়, 5-5:30, আর গরমকালে আর একটু পরে। হ্যাঁ, সন্ধে অবধি যাওয়ার কথা নয়, কিন্তু যদি সন্ধে চলে যায়, হ্যাঁ খোলাও পেয়ে যাবে, কারণ দুপুরবেলার মধ্যে মন্দির বন্ধ, ইন দ্য সেন্স মন্দির বন্ধ, পুজো দেওয়া বন্ধ, বাট তোমরা বিগ্রহ দর্শন করতে পারবে, কারণ এই জাল টাইপের নেট টাঙানো আছে, বাট মন্দির দরজা বন্ধ পুরোপুরি না, বা গর্ভগৃহের পুরো কপাট বন্ধ এরকমটা না, তোমরা দর্শন করতে পারবে। বাট এবারে যেটা হচ্ছে ব্যাপার, তো যদি ইনকে সন্ধে হয় তো সেক্ষেত্রে অন্ধকার নামার আগে কিন্তু 108 শিব মন্দির এবং রাজবাড়ি কমপ্লেক্স দেবে, কারণ লাইটিং কন্ডিশন খুব বাজে, ছবি ভিডিও কিচ্ছু আসবে না, তোমরা মন্দিরও ভালো করে চোখে দেখতেই পারবে না। তো সেগুলো তোমরা দেখে নিও অফকোর্স, আদারওয়াইজ সন্ধ্যাবেলা অবধি যাওয়ার কথা নয়, চেষ্টা করবে সকাল সকাল আসার, এবং এই একদিনেই কিন্তু কোথাও না থেকে তোমরা অম্বিকা খুব সহজে ঘুরে নিতে পারবে। খাওয়ার জায়গা যদি আসে, এখানে টুকটাক খুব বিশাল হোটেল আছে এরকম বলবো না, পাইস হোটেল বা ভাত খাওয়া টাইপের হোটেল কিন্তু প্রচুর আছে, এরকম না, বেশিরভাগ মন্দিরে মন্দিরে ভোগের কুপন পাওয়া যায়, সেখানে তোমরা ভোগ গ্রহণ করতে পারো। আদারওয়াইজ যদি মনে করো যে না কিছু টুকটাক এমনি রাস্তায় হাঁটতে চলতে খাবে আমাদের মতন, তো সেটাও খেতে পারো, টুকটাক দোকান পেয়ে যাবে। আর স্টেশনের আশেপাশে কিছু দোকান আছে, পাইস হোটেল অল্প স্বল্প আছে। তো হোয়াটএভার, এই ছিল আজকের ভিডিওটা ইনফরমেটিভ। আমি যা যা জানি বা জানতাম সেগুলো তোমাদেরকে দেখালাম। দাদা ভালো ঘুরিয়েছে আমাদের টোটোওয়ালা, তো সেই অমল বিশ্বাস দা, তার নাম্বার আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখানে কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে আসতে পারো। তো যাই হোক, হোয়াটএভার, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের কালনা ট্যুর। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও, ভিডিওটা কমেন্ট করে তোমরা জানিও তোমরা কখনো কালনা এসছো কিনা, বা কালনা থেকে কেউ দেখছো কিনা, বা কালনা আসার কোনো প্ল্যান আছে কিনা, এগুলো কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে, এবং তাদেরকেও জানিও ভিডিওটা সম্বন্ধে। শীতকাল মানে ঘোরা আমরা সবাই জানি তো, এবং এই ঘোরাঘুরি করতে সবাই আমরা ভালোবাসি, এটা নিয়ে আর বারবার আমি বলবো না। হ্যাঁ, বাট বেসিক্যালি মানে যদি ঘুরতে আমরা চাই, সবসময় তো দূরে যাওয়া সম্ভব হয় না, তো এই সবসময় ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, মানে আমার শীত গরম কিছু নেই ভাই। তো দেখো, বেসিক্যালি আমি এই মোটামুটি ওই 6টা মতো ঋতুতে খালি ঘুরতে পারি। হ্যাঁ, তো বাকি যাই হোক, তোমরা 6টা ঋতুতে না ঘোরো, অন্তত একটা ঋতুতে অবশ্যই ঘোরো, শীতকাল। বেসিক্যালি ভাই কদিন লাইফে আছো মানে পাতা নেই, হ্যাঁ কাল হইয়া না হোক, তো ঘুরে নাও। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম, এই ছিল আজকে ভিডিও। এবং ঘোরার সঙ্গে যদি কিছু ইতিহাস জানতে চাও, যদি কিছু সংস্কৃতি দেখতে চাও, এবং একটু অন্য রকমের কিছু জায়গা দেখতে চাও, টেরাকোটার কাজের মন্দির দেখতে চাও, যদি একটু ঐতিহাসিক স্থান দেখতে চাও, যদি কিছু মানে পূর্ণ তীর্থ ভ্রমণ করতে চাও, এবং তার সঙ্গে যদি মানে কৃষ্ণ বা লীলা বা কিছু তোমাদের কী বলবো, লাইক শুধু কৃষ্ণ কেন বলবো, নিত্যানন্দ থেকে শুরু করে গৌর মহাপ্রভুর যদি কিছু মানে তোমরা স্থান দেখতে ভালোবেসে থাকো, হ্যাঁ, তো সেগুলো কিন্তু তোমাদের দারুণ লাগবে। ইনফ্যাক্ট এটাকে কালনাকে বলাই হয় মন্দির নগরী। তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিওটা। যদি আবার বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এবং যেহেতু আমি বড় ভিডিও রিসেন্ট করছি, এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে ভাই, তবেই পরবর্তী এইসব আরও এরকম ওয়ান ডে পার্ট আসবে। তো বেশি বেশি করে শেয়ার করে দিও। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ঘন্টা বাজিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও, এবং বেল আইকনটা প্রেস করে দিও। আর কমেন্টে জানিও তোমরা কালনা থেকে দেখছো কিনা, বা কালনা আসার প্ল্যান আছে কিনা, বা আগে কখনো এসছো কিনা, বা এই স্পটগুলোর মধ্যে কোনগুলো যদি এসে থাকো, কোনগুলো তোমরা গেছো, কোনগুলো যাওনি, বা যদি আমি কোনো স্পট মিস করে থাকি তাহলে জানিও, তাহলে পরবর্তী পার্টে অবশ্যই সেটা, যদি পরবর্তী আবার যখন কালনা আসবো ডেফিনেটলি আমি আসবো। এবং আমি প্রমিস করছি আজকের ভিডিওতে আমি সরস্বতী পুজো কালনা আসবো, সরস্বতী পুজো কালনা পরিক্রমা তোমাদের দেখাবো। তো তখন পারলে কালনা আসার সময় যদি আজকের ভিডিওতে ছোটোখাটো কিছু পার্ট মিস হয়ে থাকে, তো তোমরা সেটা জানিও, তাহলে আমি যখন কালনা এসে এগুলো কভার করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো চলো, আজকের মতন এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো ব্লগে। তো ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এবং নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে থাকো। আজকের মতন বিদায়, চললাম, টাটা, সাইনিং অফ। তো চলো, হাঁটতে হাঁটতে এবার যাবো স্টেশন। সাইনিং অফ ফ্রম কালনা, আজকের মতন বিদায়, টাটা, লটস অফ লাভ।